বিএনপি যদি জামাত ও আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করে টিকে থাকতে চায়, তাহলে বিএনপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রন্ট হইতেছে দুইটা। একটা হলো সাংস্কৃতিক ফ্রন্ট, একটা হইল গিয়ে গুড গভর্নেন্স। এখন গুড গভর্নেন্স দিতে হলে আপনার ইনস্টিটিউশন লাগবে, যে ইনস্টিটিউশনগুলি মোটামুটি ঠিকভাবে কাজ করে। এখন এই মুহূর্তে বাংলাদেশে কোনো ইনস্টিটিউশনই ঠিকভাবে কাজ করতেছে না, কারণ 1/11-এর 2 বছর, আওয়ামী লীগের 15 বছর এবং ইউনূস সরকারের 1.5 ইয়ার্স, এই 20 বছরে বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন এই 3 জানোয়ার মিলে পুরো ধ্বংস করে রেখে গেছে। এই ধ্বংস হয়ে যাওয়া ইনস্টিটিউশনের কিছু অংশ সাময়িকভাবে জোড়াতালি দিয়ে লাগায়, তাদেরকে দিয়ে কিছু কাজ করানো যাবে, কিন্তু এই কাজের সুফল পেতেও আপনার কয়েক বছর সময় লাগবে, অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর সময় তো মিনিমাম লাগবে। আবার বলতেছি, ইনস্টিটিউশন ছাড়া আপনি কাজ করতে, ইনস্টিটিউশন কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেলফ অ্যান ইনস্টিটিউশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো ধ্বংস করে রেখে গেছে শেখ হাসিনা, অ্যাবসোলুটলি ধ্বংস। পুরো এডুকেশন সেক্টর ধ্বংস করে রেখে গেছে। এখন আপনার যদি সমস্ত স্কুল টিচারের কোয়ালিটি এত খারাপ হয়, সব আওয়ামী লীগের লোকজন আর জামাতের লোকজন নিয়োগ দেওয়া হয়েছে, কোয়ালিটির বাছ বিচার করা হয়নি সেইভাবে এখন আপনি কেমনে এডুকেশন সিস্টেম ভালো করবেন এদেরকে নিয়ে? তো আপনাকে কী করতে হবে? আপনাকে স্টিমুলেট দিয়ে দিয়ে জায়গায় জায়গায় কিছু কিছু ছোট ছোট কাজ করতে হবে। এইগুলি যে করবে বিএনপি, তারা ইনস্টিটিউশন রিবিল্ড করবে না কাজ করবে, মানে গাড়ির আগে ঘোড়া না ঘোড়ার আগে গাড়ি সিচুয়েশন এরকম হয়ে গেল না, কারণ যেইটা দিয়ে আপনি কাজ করবেন ওইটাই তো ধ্বংস হয়ে গেছে। সো এইসব কারণেই বিএনপি হয়তো যদি অনেক ভালো কাজ করে, বাংলাদেশের মানুষ হয়তো 3 বছরের পরে বা 4 বছরের পরে কিছু পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পারবে, গিভেন দ্যাট আদার আদার জিনিসপত্র ঠিক আছে, যেমন এই যে যুদ্ধটা শেষ হওয়া অত্যন্ত জরুরি, তেলের দাম নিয়ে সারা, তেল সার এগুলি নিয়ে সারা দুনিয়ায় মহাজ্ঞান, গ্যাস এগুলি নিয়ে সারা দুনিয়া মহাজ্ঞান, এগুলি ঠিক হইতে হবে। গিভেন দ্যাট অল দ্যাট, তাহলে হয়তো বিএনপি কিছু কিছু ক্ষেত্রে মানুষকে পজিটিভ ইম্প্যাক্ট দেখাইতে পারবে। আর এইটা না পারার কারণ, সম্ভাবনা অনেক বেশি। সো গুড গভর্নেন্সের উপর এতটা ভরসা রাখতে পারতেছে না, তারপরও পারতে হবে। এখন গেল, তারপরও পারতেই হবে, এটা এখন তাদের দায়িত্ব, তারা নির্বাচনে জিতছে, তাদেরকে এই কাজ করতে হবে। এখানে কম করুক বেশি করুক, বেটার করতে হবে, আগের থেকে একটু হলেও ভালো করতে হবে। গেল। আর সাংস্কৃতিক পর্যায়ে তো আমরা কী বলবো, বিএনপির তো নিজেদের কোনো সাংস্কৃতিক কিছু নাই। আমরা যে এতগুলি তো বছর ধরে চিৎকার করতেছি, এই নির্বাচনের আগে কতদিন বললাম, নির্বাচনের পরের থেকে আমরা কন্টিনিউসলি বলে যেতেছি যে আপনারা সাংস্কৃতিক ইয়েতে কী বলে, পেরিফেরিতে আপনাদের কাজ বাড়ান, ঠিক আছে? আপনারা দেখেন যে মুক্তিযুদ্ধ নিয়ে কত চমৎকার সিনেমা, গান, কত কিছু হয়েছে, যেগুলি মুক্তিযুদ্ধকে মানুষের বুকের ভিতর বসায় দিতে, ব্রেনের মধ্যে পার্মানেন্টলি বসায় দিতে পারছে। আজকে 1.5 বছর কি প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যাইতেছে এই যে জুলাইয়ের আন্দোলনটা হইলো, এখন পর্যন্ত একটা গান, একটা নাটক, একটা কবিতা, একটা সিনেমা দেখাইতে পারবেন কিছু একটা হয়েছে যেটা সুপার হিট হয়েছে, যেটা মানুষের মাথার মধ্যে জুলাইকে বসায় দিতে পারছে? কিচ্ছু হয় নাই। এবং আমরা বিএনপিকে বারবার বলতেছি যে শিল্পীদেরকে এঙ্গেজ করেন, শিল্পীদেরকে নিয়ে কাজ করেন, তাদেরকে স্পেস দেন। আপনার এই একটা কালচার তৈরি করতে হবে, যেই কালচারটা আওয়ামী লীগের কালচারাল যে অ্যাগ্রেশন আছে সেটার বিরুদ্ধে কাজ করবে, ইন্ডিয়ার যে কালচারাল অ্যাগ্রেশন আছে সেটার বিরুদ্ধে কাজ করবে, বিএনপির পায়ের নিচে মাটি শক্ত করবে, বাংলাদেশের পায়ের নিচে মাটি শক্ত করবে। বিএনপি কী করতেছে দেখেন, বিএনপি ঠিক উল্টা কাজ করতেছে। বিএনপি মবের কথা শুনে সিনেমা বন্ধ করে দিতেছে। আমার কাছে অদ্ভুত লাগে, একজন প্রাইম মিনিস্টার উনি তার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যান, হ্যাঁ, আর সেই জায়গায় দেশের আরেক অঞ্চলে একটা নর্মাল সিনেমা দেখাবে, সেটা দেখাইতে দেওয়া হবে না, সেটা সেটা ওই সেম সরকার ওইটা দেখানো বন্ধ করে দেয়। তাইলে হিপোক্রেসি হয়ে গেল না? তারেক রহমানের এই সিনেমাটা এই মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া, এইটা না করলেই তো পারেন, আপনি আর এই কাজ করেন না, ঠিক আছে? আপনি আর এই কাজ করেন না, কারণ এগুলি খুবই খারাপ দেখায়, কারণ আপনার কথার সাথে কাজের মিল পাওয়া যায় না। এনিওয়ে, মূল কথাটা হইল যে আপনাদেরকে যে কোনো মূল্যে, যে কোনোভাবে এই সাংস্কৃতিক অঙ্গনে কাজের পরিধি বাড়াইতে হবে, কাজের পরিমাণ বাড়াইতে হবে, কাজের কোয়ালিটি বাড়াইতে হবে। আপনাকে সাংস্কৃতিকভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। আপনি মনে রাখবেন, আপনি দুই দিকে দুই শত্রু, এক দল সাংস্কৃতিকভাবে যথেষ্ট রিচ, তারা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আপনাদের সাথে ফাইট দিলে আপনি টিকতে পারবেন না। আরেক দিকে আরেক দল, তারা পুরাপুরি মানে
অদ্ভুত এক ইয়ে নিয়ে কী বলে মানে মেন্টালিটি নিয়ে ঘুরে, যে আমার যদি কোনো কিছু ভালো না লাগে আমি সেটা দেখবো না, আমি 10 জনকে বুঝাবো যে দেখো না, কনভিন্স করার চেষ্টা করবো, আমি আমার পরিবারকে যাইতে দিব না, কিন্তু আমি তো গিয়ে কাউকে বলতে পারবো না, যে গায়ে হাত দিয়ে বলতে পারবো না তুমি সিনেমা দেখতে পারবে না। এটা বলার অধিকার বাংলাদেশের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে কারো নাই। Nobody has that right according to the constitution. সো এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। তো সরকার যদি একটা গ্রুপ অফ পিপলের আইনত দণ্ডনীয় অপরাধকে সাপোর্ট করে, এইটা তাইলে এর থেকে দুঃখজনক আর কী হইতে পারে? মানে এই পুরা এই যে একটা আব বেআইনি আবদারকে সাপোর্ট করা হইতেছে, সেটা পুরাপুরি সাংস্কৃতিক জগতের বিরুদ্ধে যাইতেছে। তা আপনি কীভাবে কালচারালি ফাইট দিবেন? একদিকে মিউজিক ছাড়া কাওয়ালি গাইতেছে, আরেকদিকে কবি, সাহিত্যিক, গায়ক, নায়ক, নায়িকা সব কিছু তাদের আওয়ামী লীগের হাতে। আপনি তো তাদেরকে ক্রসওভারও করতে দিবেন না। বিএনপির ভিতরে যে ধরনের লোকজন, তারা যে কিছু মানুষকে, আপনার তো ভালোবাসার দরকার নাই, আপনার চঞ্চল চৌধুরীকে ভালোবাসার কোনো দরকার নেই। চঞ্চল চৌধুরী একটা বিরাট বড় যে বাইনচোদ, এটা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি তো চঞ্চল চৌধুরীকে ব্যবহার করতে পারেন, রাইট? ঠিক কিনা? পারেন না? আপনি মামুনুর রশিদকে তো ভালোবাসার দরকার নাই, আপনি মামুনুর রশিদকে দিয়ে নাটক লেখান, ওনারা দিয়ে ডিরেক্ট করান, করাইয়া চঞ্চল চৌধুরী দিয়ে অভিনয় করান, জুলাই নিয়ে এমন নাটক লেখান যে চঞ্চল চৌধুরীর অভিনয় দেখে মানুষের চোখে পানি চলে আসবে। ইউ ফাকিং ইউজ হিম। ওনার তো ভালোবাসার দরকার নাই আপনার, কারণ তার স্কিল আছে, ব্যবহার করেন তাকে। চঞ্চল চৌধুরীর স্কিল আছে, তো স্কিল আছে, শুধু স্কিলটা ব্যবহার করেন। তারা ভালোবাসতে বলছে কেটা? টাইম টু টাইম তারে আমরা মনে করাই দিব যে আমাদের মনে আছে তুমি খালেদা জিয়ার বাসায় গিয়ে ডিল মারছিলা, এটা আমাদের মনে আছে। আমরা টাইম টু টাইম তারা, আমরা যত তারে মনে করাই দিব, সে তত প্যাশনেটলি কাজ করবে, কয়দিন আরও বেশি প্যাশনেটলি কাজ করবে। সে জুলাইয়ের আরও স্ক্রিপ্ট খুঁজবে যে কে ভালো জুলাই নিয়ে সিনেমা লিখতেছে, ওখানে একটা ক্যারেক্টার পাওয়া যায় কিনা। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এনিওয়ে, আমার মনে হয় না বিএনপি কিছু করবে। বিএনপি শেষ পর্যন্ত গিয়া ওই যে জামাত আর আওয়ামী লীগের একটা মারামারি হবে সাংস্কৃতিক, বিএনপির মধ্যে এখানে ইরেলেভেন্ট হয়ে যাবে এই সাংস্কৃতিক ইয়েতে। এটা খুবই দুঃখজনক হবে। বাংলাদেশপন্থী হিসেবে তাদের যে একটা স্ট্যান্ড থাকার কথা, বাংলাদেশ আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, যে তারা, আই ডোন্ট সি ইট, অ্যান্ড ইটস ভেরি প্যাথেটিক। এবং কিছু বলার নাই। এবং তারা কী করবে জানেন? তারা মাবরুর রশিদ বান্নার মতো চিপ, সস্তা, ছোট লোক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে মাথায় উঠাবে। এবং দেখলেন তো মাথায় ওঠার ফলাফল কী হয়, সারাদিন বিএনপির গাড়িতে। ওইদিকে আশফাক নিপুণের মতো কোয়ালিটি মানুষ, যে কিন্তু আসলে বিএনপি ঘরানার মানুষ, এবং যেহেতু সে আত্মসম্মান আলা লোক, হ্যাঁ, তাকে তো ওইভাবে অ্যাপ্রোচ করতে হবে। ইউ ক্যান ইউজ দিস ট্যালেন্টস, বাট ওই ট্যালেন্টগুলি ইউজ করার জন্য তাদের সাথে তাদের মতো করে কথা বলতে হবে, তাদের সাথে তাদের মতো করে কমিউনিকেট করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে যে আসো তোমরা নিয়ে কিছু কন্টেন্ট বানাও, নাটক বানাও, সিনেমা বানাও, গান বানাও, গল্প লেখো, কবিতা লেখো। যে চব্বিশকে চব্বিশকে সবার কাছে মানে একদম মানে মাথার ভিতর ঢুকায় দাও। সেরকমভাবে ৭১ যে আওয়ামী লীগ কিডন্যাপ করে নিয়ে গেছে, আওয়ামী লীগের কাছ থেকে ছুটাই নিয়ে আসতে হবে। তো এটা তো সবার, যে ২৪ যেমন জামাত কিডন্যাপ করার চেষ্টা করতেছে, ৭১ আওয়ামী লীগ কিডন্যাপ করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগ ২৪ স্বীকার করে না, জামাত ৭১ স্বীকার করে না। ওয়াই ডোন্ট ইউ মেক এ বিউটিফুল মুভি ওখানে, যেখানে 2 জেনারেশন অফ পিপল হু ফট in 71 in the same family and another one fought in 24, right? বাবা আর ছেলে দুইজন দুই সময় যুদ্ধ করছিল, right? It's possible, right? That's what I'm talking about. So এই ধরনের কাজ করতে হবে তো ভাই। আমাদের আমাদের জিনিসগুলি, এগুলিতে ইন্সপিরেশনের জায়গা। ৭১ আমাদের প্রচণ্ড ইন্সপিরেশনের জায়গা। একটা মডার্ন মিলিটারি বাহিনীরে বাংলাদেশের লোকজন 303 রাইফেল দিয়া গুলি কইরা, বুকের মধ্যে ডাইনামাইট বাইন্দা, বুকের মধ্যে প্লাস্টিক এক্সপ্লোসিভ বাইন্দা, ট্যাঙ্ক ম্যাঙ্ক উড়াই দিয়ে যুদ্ধে হারাই দিছে। অপরদিকে সেম কাহিনী, লাঠি আর পাথর দিয়ে মডার্ন একটা মানে মিলিটারাইজ ল এনফোর্সমেন্ট গ্রুপকে, যারা হেলিকপ্টার, যাদের সার্ভেলেন্স ছিল স্টেট অফ দি আর্ট, তারা পেগাসাসের মতো সার্ভেলেন্স টুলস ব্যবহার করছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করছে, যারা স্নাইপার রাইফেল ইউজ করছে, এইগুলি করে ২৪ আমাদেরকে আটকে দেবে না। ডু ইউ থিঙ্ক এগুলি কত বড় মোটিভেটিং ফ্যাক্টর হতে পারে? এখন আপনি এই যে একটা মোটিভেটিং ফ্যাক্টরের যে একটা এনার্জি আছে, এই এনার্জি আপনি চ্যানেল করেন, এই এনার্জি আপনি পজিটিভলি চ্যানেল করলে তো এটা তো ভালো ইম্প্যাক্ট পাওয়া যাবে।
ঠিক না? আপনি মানুষকে মোটিভেট করেন যে বেটার পড়ালেখা করার জন্য, আপনি মানুষকে মোটিভেট করেন যে এন্টারপ্রেনার হওয়ার জন্য। এগুলি তো এনার্জি। আপনি যখন একটা মানুষকে এই 24 এবং ৭১-এর এই বীরত্ব গাথাটা বিলিভ করাইতে পারবেন, তার মধ্যে যেটা এনার্জি তৈরি হবে, এই এনার্জিটা আপনি পজিটিভলি চ্যানেল করলে তো দেশের একটা বড় অংশের যুবকরা খুবই এনার্জেটিকভাবে ঝাঁপায় পড়বে। কারণ দেশের জন্য ঝাঁপানোর দরকার নেই তো, তারা নিজেদের জন্য ঝাঁপাইলেই দেশের উপকার হবে। একটা ছেলে যদি মোটিভেটেড হয়ে সে যদি একজন এন্টারপ্রেনার হয়, তার নিজের উপকার হবে, সে দেশকে আপলিফট করবে। নোবডি হ্যাজ টু ডু এনিথিং ফর দেশ ফর ফ্রি। সবার নিজের জীবন আছে, সে নিজের জন্য করলেই সেটা দেশের জন্য করা হবে। কিন্তু এই যে এই ফ্যাক্টরগুলি তো আপনি এগুলি ডিভাইডিং ফ্যাক্টর না হয়, ৭১ এবং ২৪ ডিভাইডিং ফ্যাক্টর না হয়, একটা ছেলে যদি একটা ২২ বছরের ছেলে যদি একই সঙ্গে ৭১ এবং ২৪কে আন্ডারস্ট্যান্ড করে, এইটার থেকে যে আমরা কত বড় অসম্ভবকে সম্ভব করছি এটা যদি বুঝে, এইটা হচ্ছে একটা মোটিভেটিং এনার্জি তৈরি হবে। এই এনার্জি পজিটিভলি চ্যানেল করতে পারলে এই ছেলেটা কোত্থেকে কোথায় পৌঁছায় যাবে, এবং ওর যত গ্রোথ হবে ওই সাথে সাথে তো বাংলাদেশেরও গ্রোথ হবে। এগুলি তো আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, এসব কথা আমরা কত বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।